জমাট বাঁধা কষ্টগুলো বেরিয়ে আসতে চায়, তাকে জোর করে গলা টিপে বেশিক্ষণ রাখা যায় না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকালে ভালো আছো। চলে এসেছি লিকার চা, আর পুরো প্যাকেটটাই মৌসুমি আমাকে ধরিয়ে দিচ্ছে। এখান থেকে আমি ছোটো ছোটো বিস্কুট নেবো, ঢাল ওপর থেকে নেবো, ঢাল। আজকে সকালে বেশ ভালো, রাতে ঘুম দিয়ে একদম ফুরফুরে মেজাজে উঠে বসলাম। মৌসুমি এক কাপ চা দিল। মৌসুমির হাতের এক কাপ চা না খেলে আমার আবার দিনটা ভালো যায় না। মৌসুমি চা দেবে, আমি এখান থেকে বিস্কুট নেব। শক্ত বিস্কুটগুলো খেতে আমার ভালো লাগে না। মৌসুমির আবার মেরি বিস্কুট শেষ হয়ে গেছে, আনতে হবে। বিস্কুটগুলো খুব শক্ত, কিন্তু শক্ত বলেই আমার ভালো লাগে। মেশিনে অনেক জামা কাপড় কাচতে দিয়েছি, ওগুলো রোদ উঠেছে, মৌসুমি নেড়ে দিয়ে যাবে, পরে আমি টেনে নেবো। আর আজকে কি রান্না হবে? রান্না করব, কালকের তরকারি একটু আছে। মৌসুমি ওই মাছ আমি খাবো না, তুই নিয়ে যাস পোলের মাছগুলো। হ্যাঁ, পাঙাশ রেখেছিলাম, তা 4 পিস ওই ছাল ছাড়িয়ে পিঠের 4 পিস ছিল, সেটা রান্না করেছিলাম 2 পিস, আর 2 পিস আছে, 2 পিস রাখবো, আর বাদ বাকি অন্য মাছগুলো ওকে দিয়ে দেবো। আজ একটু ডাল রান্না করতে পারি। চলো তাহলে চাটা খেয়ে পরে আসছি। সকালবেলা রান্নাঘরে চলে এসেছি। এটা হচ্ছে রুটি হবে। রুটির জন্য একদম শুকিয়ে যাওয়া পটল আর দুটো জ্যান্ত ঝিঙে, এই দুটোকে কেটে কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে ভেজে নেব। আর মৌসুমি আটা মাখছে, সঙ্গে হবে রুটি। আমি আর মৌসুমি রুটি আর এইটা দিয়ে খাবো। আর কালকের এই দেখো, হসপিটালের তরকারির থেকে ভালো হয়, কাঁচকলা পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল। এটাকেই আমি একটু আবার ফোড়ন দিয়ে শুকনো করে নেব। আর দুপুরে মাছ রান্না হবে, আর উচ্ছে তো বললাম ভাজবো। এই হবে খাওয়া দাওয়া। এই যে ভাতের জল বসিয়েছি, কিন্তু হাঁড়ির ঢাকনা, এর ঢাকনাটা পাচ্ছি না। আবার আরেকটা ঢাকনা দিয়ে মৌসুমি বাড়ি নিয়ে গেছে কালকে। এবার এতে রান্না হবে না, ওই গাবলা মেজে দেবে, ওতেই রান্না হবে। এই যে সসপ্যানটায় রান্না হবে। আর এই যে আটা মৌসুমি মেখেছে, আটা মেখেছে আমার 2-3 দিন হয়ে যাবে। 4টে রুটি এখন করব, আর বাদ বাকি আজকে রাতে হবে, কালকে সকালে হবে। ছুটি আছে তো 3 দিন, এই ছুটির দিনগুলোতে সকালে রুটি খাই আমি। চলো তাহলে রুটি আর তরকারি করে আবার তোমাদের কাছে আসছি। অনেক দিন পরে সকালে টিফিন রুটি খাচ্ছি। আলসেমিতে করি না, দেখলাম আলসেমি করতে গেলে না, করলে শরীরের উপরে সেটার ইফেক্ট পড়ে। এই সকালে একটু চামড়ি খেয়ে সেই 1টা-1.5টা ভাত খেতাম, এটা করলে চলবে না। অ্যাকচুয়ালি গরমে রান্নাঘরে যেতে ইচ্ছা হয় না। আর মৌসুমি তো কাজ করে, ওকে তো রান্নার ডিউটি না। হয়তো লোকজন এলে, সবাই এলে তখন বললে আমাকে কিছুটা হেল্প করে, হয়তো রাতে কটা করলো তরকারি, তার জন্য আমি ওকে এক্সট্রা পয়সা দিয়ে দিই। ষষ্ঠীতে কাপড় দেওয়া হয়েছে, ওর জন্য এক্সট্রা টাকা দেওয়া হয়েছে। আর 3 বারই আমার বাড়িতে মেয়েকে নিয়ে খাই। আমি, ওরা কাজ করতে এসছে পেটে, তাই ঠকাই না। আমি এক্সট্রা কাজ করালেই আমি এক্সট্রা পয়সা দিয়ে দিই। ওদের ঠকালে ভগবান আমাদের ঠকাবে। কিন্তু বলবো না, যা বলি করে দেয়। ওর যেটা করার দরকার তার থেকেও বেশি ও নিজে করে, বলা লাগে না। করে টোরে আমাকে বলে এটা করেছি, আমি যা ভালো করেছিস। এখন যাব ঠাকুর ঘরে পুজো দিতে। পুজো দিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করবো। ঠাকুর ঘরে আর মোবাইলটা নিয়ে যাব না, মানে মোবাইল নিয়ে যাব, পুজো হয়ে যাবে, তারপরে তোমাদের হয়তো দেখে না। থাক, ঠাকুর ঘরে আর মোবাইল নিয়ে এখন যাব না, খুব গরম। মানে যত বেশিক্ষণ বসে ঠাকুর ঘরে পুজো দেওয়া যায় না। ফ্যান আছে, ফ্যান চালিয়ে নিই, তবুও যেহেতু চিলেকোঠার চালটা তো টিনের, আর আমি হচ্ছি সিঁড়ির মাথায় ঠাকুর ঘরটা, তার উপরে আরেকটা সিঁড়ি দিয়ে চিলেকোঠা। ঠাকুর ঘরের নিচেটা আমার বাথরুমটা, ওই জন্য বাথরুমের বারান্দাটা খুব ঠান্ডা, ওই জন্য, যেহেতু ঠাকুর ঘরের বারান্দাটা বাথরুমের বারান্দা। তা চলো, ওই যে দেখো তোমাদের দেখাচ্ছি সিঁড়িটা, দেখো এখান থেকে সিঁড়ি উঠে গেল। এই সিঁড়ি উঠে গিয়ে ঠাকুর ঘর, বাঁদিকে দেখেছো আরেকটা সিঁড়ি উঠছে, আর উপরে চিলেকোঠা। আর এই পোর্শনটায় চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো সিঁড়ি দিয়ে আমি উঠছি। এই যে মৌসুমি ঠাকুরের বাসন মেজে গেছে,
আর আমি সকালে ফুল তুলেছি, এই যে ফুলটা নেব, জলটা বসিয়ে নেব আগে। এই যে ফুলটা নেব, নিয়ে এখানে বাক্স আছে দুটো, একটা শাশুড়ির হাতের কাঠের আলমারি আছে, আর এই যে হচ্ছে কর্তামশাই বসে আছে, আর এই যে হচ্ছে আমার ঠাকুর ঘর। এখন পুজো দেব। এই জানলাটা খুললে হাওয়া আসে, ফ্যানটা চালালে একটা আওয়াজ হবে, তাই আমি পুজো দিয়ে তোমাদের আবার শেয়ার করছি। এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ দিয়ে দিয়েছি, ভোগ দিয়েছি, প্রসাদ হবে এটা আর কি। এটা হচ্ছে রাধাকৃষ্ণ, নৃসিংহদেব, পঞ্চতত্ত্ব, আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা, জগন্নাথ। আর এদিকে হচ্ছে আমার মা লক্ষ্মী আছে, লক্ষ্মীর ঘট আছে। আর এখানে এনাদের প্রসাদ পেতে আমার কর্তামশাই বসে আছে। কর্তামশাইকে প্রসাদ মানে খাবারটা একটু ছোট দিয়েছি, ভোগটা সুগার ছিল তো অর্ধেক বাতাসা দিয়েছি, রাগ করো না। চলো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে একটা জানলা আছে, এখানে ভালো হাওয়া হয়, বাইরের দৃশ্যটাও খুব ভালো, কিন্তু এই জানলাটা এখন একটু খোলা রাখবো, কারণ একটু হাওয়া বাতাস আসুক। সন্ধ্যাবেলা এটাকে বন্ধ করে দিই। চলো এবার আমি নিচে যাব। আর প্রতিদিন সন্ধ্যা ধরাই খোসা দিই, এই সবলা দিয়ে, আর শনি মঙ্গলবারে কর্পূরের প্রদীপ ধরাই লবঙ্গ দিয়ে। চলো এবার নিচের দিকে যাই। এবার দাঁড়াও, ফ্যানটা চালাই, এই ফ্যানটা। টেবিল ফ্যানটা দূর থেকে চালালাম। আর এই লেবুটা কালকে গাছ থেকে ছিঁড়েছি, কালকে বিকালবেলা অফিস থেকে আসার পর গাছে যখন জল দিচ্ছিলাম, গন্ধরাজ লেবু আরও কয়েকটা বেশ বড় হয়েছে, আমি একটাই ছিঁড়েছি, আর বাদ বাকিগুলো একটা কাজে আমাকে কলকাতা যেতে হবে, সেই দিন আমি আবার ছোটো মেয়ের জন্য নিয়ে যাব। ও গন্ধরাজ লেবুটা ভালো খায়, বড় মেয়ের বাড়িতেও পাঠাই, দেখি কটা হয়েছে, তাহলে অর্ধেক বড় মেয়ের বাড়ি, অর্ধেক ছোটো মেয়ের বাড়ি দেবো। চলো এবার খাবার নিয়ে আসি। আমার টেবিলটার কী অবস্থা, বিস্কুটের কোটো সব কিছু এখানে, কী করবো একলা মানুষ। চলো ভাতটা নিয়ে আসি। যে খাবার নিয়ে এসেছি, মাছটা করেছি একটু পেঁয়াজ, কাঁচা জিরে, পেঁয়াজ ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে, জিরের গুঁড়ো দিই, কাঁচা জিরের গুঁড়ো দিই, আর একটা নিরামিষ আছে, এটা দিয়ে আমি খাবো। তা খাওয়াটা আর তোমাদের সঙ্গে দেখাচ্ছি না, কেন প্রচণ্ড খিদে পেয়েছে। সেই পাতলা পাতলা ছোটো ছোটো দুটো রুটি খেয়েছি সেই 9টার সময়, আর এখন বাজে হচ্ছে 1:15, আর বেশিক্ষণ থাকা যাবে না। চলো তাহলে সকালে রুটি খাওয়াটা দেখেছো, এখন ভাতটা দেখতে হবে না, লোভ লাগে যদি। বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সারাদিন দুপুরে খাওয়ার পর থেকে আর তোমাদের সঙ্গে আসিনি, আমি টানা ঘুমিয়েছি আজকে। মানে এই 2-3 দিন আমি ঘুমাচ্ছি, তো মনে হচ্ছে আমি কত কাল ঘুমাই না, জানো তো। মানে ঘুম থেকে ওঠার পরে এত শান্তি লাগে, আর শরীরটা একটু ক্লান্ত লাগে। তারপরে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে বাইরে একটা তোয়ালে ছিল ছোট মেয়ে, ওরা যাওয়ার পরে সব কেচে কেচে তুলতে হয়, ওটাই আলমারিতে রাখলাম। তারপরে রান্নাঘর খুললাম, তারপরে করলাম গরম গরম লিকার চায়, আর সঙ্গে হচ্ছে প্রাণের টোস্ট। তা তোমাদের সামনে বলেছিলাম যে আমার টুকরো টুকরো ঘটনা তোমাদের বলবো, ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে। দেখো, তোমাদের আঙ্কেলের সঙ্গে আমার বিয়ে হয়েছিল সোশ্যাল ম্যারেজ, কিন্তু বাইরে থেকে দেখলে সবাই বলবে লাভ ম্যারেজ, কারণ একই গ্রামে বাড়ি তো, এপাড়া ওপাড়া। আমার বাবা ছিল স্কুল টিচার, আর ওর বাবা ছিল রেলের টিটি কন্ডাক্টর, ভালো চাকরি করতেন, ফ্যামিলিটা খুব ভালো, ওদের বাড়িতে সবাই চাকরি বাকরি করে। আর ওর বড়দিদি, মানে ওর জেঠতো বড়দিদির সঙ্গে আমার বাবা একই স্কুলে চাকরি করতেন। পরে ওর দিদি রেলের ভেতরে ভালো চাকরি নিয়ে চলে যায় কলকাতায়। এই পরিবারের সূত্রে ওদের বাড়ি আমাদের বাড়ির সঙ্গে সম্পর্কটা ভালো, কিন্তু আমি কোনোদিন ওদের বাড়িতে যাওয়া আসা করিনি, অন্য পাড়া তো, যাওয়া আসা করিনি। তা আমার 1 ক্লাস ওপরে পড়তো, সেরকমভাবে কথাবার্তাও কোনোদিন হয়নি, পড়াশোনা ভালো ছিল। ওরা 2 ভাই একসঙ্গে পড়তো, ওর জ্যাঠা ছিল আরও,
ও জ্যাঠার ছেলে অসিতদা হতো ফার্স্ট আর ও হতো সেকেন্ড। আর আমাদের ক্লাসে আমি হতাম থার্ড, আর তার আগে দুজন ছেলে ছিল ভালো, খুব তুখোড় ছেলে ছিল। তা যারা পড়াশোনায় মোটামুটি ভালো হয় তাদের সবাই সময় করে। আমার বাবা ওদের খুব ভালোবাসতো ওই পড়াশোনায় ভালো বলে। মাঝে মাঝে দেখতাম বাবার কাছে, বাবা ইংরেজি টিচার ছিলেন, বাবার কাছে কি সব করতে টরতে আসতো। আর ওর দিদি যেহেতু আমার বাবার স্কুলে চাকরি করতো সেহেতু আমার মাকে বৌদি বলতো, ওদের বাড়ির লোক ওর দাদারা, আর হচ্ছে আমার বাবাকে স্যার বলতো। সেই সূত্রে ও ওরা দুই ভাইও আমার মাকে বৌদি বলতো। আমি তখন ওদের কাকু বলতাম। বলা বলি না, সম্পর্ক একটা। ওরা তো আর বলতো না, ওদের দাদা দিদিরা বলতো দাদা বৌদি। তা হঠাৎ করে ওরা এখান থেকে নর্থ বেঙ্গল থেকে চলে গেল। চলে যাওয়ার পরে ও ওখানে গিয়ে ভর্তি হলো, আমি এখানে থাকলাম। ওখানে গিয়ে এক ক্লাস নিচু মানে আমার ক্লাসে এসে গেল। মাঝে সাথে আসে, আমার সাথে কোনোদিন দেখা হয়নি। চলে যাওয়ার পরে আমি ওকে কোনোদিন দেখিনি, আর আমার মনেও ছিল না। হঠাৎ করে যে বছর আমি বিএ ফার্স্ট ইয়ার পড়ি, সেই বছর আমাদের বাড়ির সামনে যে পুজো হয়, পুজোর প্যান্ডেলে ওকে দেখলাম। আমি দেখে না চিনতে পারিনি, বেশ লম্বা চওড়া মোটা সোটা ভারিক্কি একটা পুরুষের মতো হয়ে গেছে। এমনি ওদের ফ্যামিলিটা লম্বা চওড়া, মানে ছোটোখাটো না, আমার ছোটো দেওয়ার একটু ছোটো, তাছাড়া তো আমি দেখে না চিনতে পারিনি। এমনি আমি বাড়িতে চলে এসেছি, আমাদের বাড়ির পাশে পুজো দেখে আমাদের বাড়িতে জল খেতে এসছে। মাকে বলছে বৌদি এক গ্লাস জল দাও তো। ও আর আমার এক পিসতো ভাই। তো মা বলছে তোরা এখানে থাকি না, এবার গল্প টল্প হচ্ছে, আমি শুনছি, আমি কিন্তু কথা বলছি না, আর আমি ওর সঙ্গে অত কথাও বলতাম না। তারপরে জল টল খেয়ে চলে গেল। আমি ওর জিজ্ঞেস করছি, ও মা ছেলেটা কে? বলছে কেন চিনতে পারিস নি? পুষ্পর ভাই। আমি বলছি ও আচ্ছা। চলে গেল, ব্যাস। ও আমাকে নজরে রেখেছে সেদিন। আমার ওই যে ভাইটা ছিল পাশে, ও বলছে তোর দিদি তো বেশ বড় সড়ো হয়েছে, ভালোই দেখতে হয়েছে, তোর দিদিকে বলিস আমি বিয়ে করবো। ও চলে যাওয়ার পরে আমার ভাই বলছে দিদি তোকে না অমুকের পছন্দ হয়েছে, বিয়ে করবে। আমি পাগল নাকি, তাই বাচ্চা ছেলে। বলছে না ও বিয়ে করবে। ব্যাস এই পর্যন্ত হয়ে আর কোনো কথাবার্তা নেই। তারপরে কেটে গেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। ও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলো, পড়াশোনা চলছে। বছর দেড়েক পরে কি দুয়েক পরে হঠাৎ করে একদিন আমাদের গ্রামে এসে, মানে ওরা তখন তো এই গ্রামে থাকে না, এসে আমি স্কুলে যাচ্ছি, আমাকে ডাকলো। আমি কি হয়েছে? বলছে তুই বাড়িতে বল, আমি তোকে বিয়ে করব, আমার বাড়ি থেকে লোক যাবে তোর বাড়ি। আমি যে হঠাৎ করে এরকম করে বিয়ের কথা রাস্তার উপরে এটা হয়? বলছে না বাড়ি বলে দিস। আমি বাড়ি এসে মাকে বলেছি, মা দেখো ওই ছেলেটা আমাকে এরকম বলছে। তো বলছে ছেলে তো খারাপ না, কিন্তু এখনো চাকরি পায়নি, আর হচ্ছে ওর বাড়ি থেকে কিছু বললো না, ও হঠাৎ বিয়ের কথা বললো। আমার মা আবার আমার বাবাকে বলেছে। বাবা বলছে বাদ দাও সব ছেলে ছোকরাদের কাজ করে, বিয়ে করে কী করবে, বিয়ে করে খাওয়াবে কি? ওর বাবা চাকরি করে, এরকম একটা কি অবজ্ঞা সরে। সেটা আমি আবার বলেছি আমার ওই পিসতুতো ভাইয়ের সঙ্গে যে না আমার বাবা বিয়ে দেবে না। ব্যাস হয়ে গেছে, বাড়িতে অশান্তি। আমি ওকে বিয়ে করবোই। বাড়ির লোক এসে বায়না, মানে বাচ্চাদের মতো বায়না। বাড়ির লোক তারপরে ওর বৌদি এলো আমাদের বাড়িতে, এসে আসা যাওয়া করে। তার মাঝখানে আমাদেরও কথা হয়েছে, ও মাঝে মাঝে আসতো, কথা হতো। প্রায় 1.5 বছর পরে আমাদের বিয়ে হলো, সোশ্যাল ম্যারেজ। আর ওর একটাই কথা ছিল আমি চাকরি করবো না, আমি বিজনেস করবো। তারপরে দোকান, ফার্টিলাইজারের দোকান করলো। তা এই হচ্ছে আমাদের বিয়ের কাহিনী। বিয়েটা মানে আমি মানে এখনকার যুগে হলে অন্যরকম হতো, তখন কেমন যেন একটু জবরদস্তি। আর ওদের বাড়ির যেহেতু বংশ ভালো, ছেলে ভালো, দেখতে ভালো ছেলে, ওদের বাড়ির একটা আলাদা সম্মান আছে আমাদের গ্রামে। আর আমার বাবা একজন স্কুল টিচার। গ্রামের দিকে যায় সব পরিবার চাকরি বাকরি করে, তাদের কিন্তু একটু আলাদা সম্মান থাকে। সব থেকে বড় কথা ওর দিদি, জেঠতো দিদি, সে আর ওদের বাড়িতে মোটামুটি 2-1 জন ছাড়া সবাই ভালো ভালো চাকরি করে। বিয়ে হওয়ার পরে ও থাকলো কলকাতায়, আমি চলে গেলাম। বিয়ে হওয়ার পরপরই, আমরা বিয়ের 1-1.5 বছর পরে ও বিজনেসটা শুরু করেছে। ও কলকাতায় থাকলো, ওর বাকি ছিল একটু পড়াশোনায়, ও সেটা কমপ্লিট করার পরে তারপরে আমরা এখানে এসে, ওর বাবা যখন বললো ঠিক আছে, তখন বিয়ে বলেছে আমি বিয়ে করেছি, আমি এখন বিজনেস করবো। তো ওর বাবা বললো যে ঠিক আছে তাহলে বিজনেস কর। তারপরে দোকান খুলে আমাদের এই ব্যবসা, তারপরে স্বাভাবিক মতে 3 বছর পরে মেয়ে হলো।
প্রথম যে সন্তান ছিল আমার ডেলিভারির আগেই মারা গেছে। ছেলে ছিল। আমার বড় মেয়ের মতোই দেখতে। খুব কষ্ট পেয়েছি, খুব কষ্ট। মানে এত কষ্ট বোঝাতে পারবো না। প্রথম সন্তান যদি একদম ৯ মাস ১০ দিনের মধ্যেই ডেলিভারি হওয়ার আগের মুহূর্তে ডাক্তারের ভুলের জন্যই মারা গেছে। সেখানে আমাদের কিছু করার ছিল না। খুব ভালোবাসতো আমাকে, খুব ভালোবাসতো। আর আমিও ভালোবাসতাম। কিন্তু আমার মনে হয় আমার থেকে ও আমাকে বেশি ভালোবাসতো। দাঁড়াও চাটা খেয়ে নে। শ্বশুরবাড়িতে খুব সম্মান পেয়েছি। শ্বশুর, শাশুড়ি, ননদ, নন্দজামাই, একটা দেওর ছিল, ২ জন ননদ ছিল। অবিবাহিত, আমার বিয়ের পরে বিয়ে হয়েছে। আমার মেজ ননদ দেখতে খুবই সুন্দরী, ফর্সা টুকটুকে, মাথা এত চুল না, এত বড় খোঁপা হতো, এত বড় খোঁপা হতো, একা মাথা ঘষতে পারত না। তা আমার মেজ ননদের বিয়ে হলো, তখন আমি, আমার মেজ জা, বড় জা, আমরা সব নিজে হাতে করেছি। খুব আমাদের মানে হইচই একটা পরিবার ছিল। পুজোতে আর ভাইফোঁটায়, এই দুটো সময়, হ্যাঁ, পুজোতে আর ভাইফোঁটার ষষ্ঠীতে, এই দুটো সময় সবাই এক জায়গা হতো। ননদরা আসতো, জেঠতো ননদ, নন্দে জামাই। তখন তো রান্নার লোক নিতে হতো না। শাশুড়ি মা মাঝে মাঝে রান্না করতেন, আর আমরা ৩ বউ পালা করে করে রান্না করতাম। আমি দুপুরে রান্নাটা করতাম, মেজ যা খেতে দিত, বড় যা তরকারি টরকারি কাটা, আমরা ভাগযোগ করে নিতাম। তারপরে যেগুলো স্পেশাল রান্না সেগুলো শাশুড়ি মা করতো, আমরা গুছিয়ে দিতাম। তা আমার শাশুড়ির হাতে রান্না, মানে কি বলবো, উনি যেমন তেমন করে রান্না করে দেয়, ভালো লাগে খেতে। আর ছেলেগুলো তো চেটে পুচে খায়। মানে আমরা ২ বউ হচ্ছি বাঙাল বাড়ির, ৪ ভাইয়েরা, আর ২ বউ হচ্ছে এই দেশীয়। এরাও বাংলাদেশেরই, কিন্তু এরা একদম ইছামতি নদীর পাড়ে, জিঞ্জিরে পাড়া। আমাদের যে ইছামতি নদী গেছে ওর পাড়েই যে বাংলাদেশ। এই জন্য ওদের এই দেশীয়, যে আমরা যেখানে এখন বসবাস করি, এটাও তো যশোর ছিল। এইখানে যারা বাস করতো, আর একদম নদীর উপরে যারা কাছাকাছি বাস করতো, এদের কালচার, খাওয়া দাওয়া সব একরকম। আর আমাদের দেশ ছিল, মানে আমার বাবার যখন ২.৫ বছর বয়স, তখন ওই দেশ থেকে চলে এসছে। কিন্তু দেশের একটা টান থাকে, দেশের একটা কালচার থেকে যায়। আমাদের খাওয়া দাওয়াটা ওপার বাংলার মতো। তা আমরা বাঙাল, আর এটা ঘটি, খাওয়া দাওয়ায় মিলতো না, একদম অন্যরকম রান্না। আমাকে বলেছে মৌরলা মাছের, একদিন বলেছে মৌরলা মাছের তরকারি হবে। তা আমার মা মৌরলা মাছের ঝোল সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ঝোল ঝোল করতো। তা আমাকে বলেছে করতে। তা আমি আর জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করবো, সামনে কেউ ছিলও না। আমি যেমন রান্না করতাম, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে সর্ষে বাটা দিয়ে মৌরলা মাছের ঝাল, সেইভাবে করেছি। একটু ঝোল ঝোল আছে, একটু ঝোল আছে, বেশ একটু চাপেরও বেশি ঝোল আছে। এবার খেতে বসে আমার মেজ ননদ বলছে, মা তোমার নতুন বউ দেখো সর্ষে সর্ষে কি মৌরালা সর্ষে বাটা করেছে, ঝোল করেছে। তা খেতে কিন্তু টেস্টি হয়েছিল। তা আমার বর বলছে ভালোই তো হয়েছে। ওরা আবার পিঠাপিঠি তো, মানে আমার মেজ ননদ যদি আমাকে কিছু বলতো, আমার বরকে টেনে নিত। বলছে ভালোই তো খেতে হয়েছে। বলছে তুই বল এটা কি হয়েছে আমাদের মতো? তা আমার শাশুড়ি বলছে না, ও তো জিজ্ঞেস করেনি, ওর মতো করেছে। তবে আমাকে বলেছে এবার তুমি রান্না করতে গেলে একটু জিজ্ঞেস করে নিবা, কারণ আমরা যা খাই তোমাদের সঙ্গে মিলবে না। এটাও ভালো হয়েছে, কিন্তু হয়নি রান্নাটা। আর আমার শাশুড়ির সব ছেলেরা ভালো রান্না করতে জানে। আমার শাশুড়ি বলছে যে এই কিছু রান্না করতে গেলে তুই বলে দিস তো। তারপরে আমি মৌরলা মাছের ঝোল রান্না, চচ্চড়ি, মৌরলা মাছ, পুঁটি মাছ, ছোট দেশি ট্যাংরা, এটুকু এরা চচ্চড়ি খায়। মানে আমাদের রান্নাটা একটু ঝোল হবে, আর এদেরটা হবে শুকনো। মানে মাছগুলো ভেজে নিয়ে তারপরে এরা কি করবে, শাশুড়ির মতে রান্না হচ্ছে, মাছগুলো ভেজে নিয়ে ওই মাছ তেলের মধ্যে থাকতে জিরে ফোড়ন দিয়ে, আর যে সর্ষে বাটা, লঙ্কা বাটাটা কিংবা জিরে বাটা যেটা বাটিতে থাকবে, ওর মধ্যে একটু লবণ দিয়ে, হলুদ দিয়ে, একটুখানি জল দিয়ে, ওই মাছ আর জিরে ফোড়ন যেটা দেওয়া হবে, মাছ রয়েছে ওর মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিতে হবে। শুকনো শুকনো চচ্চড়ি। এটা খেতে আমার শ্বশুরবাড়ির লোক সবাই ভালোবাসত। তারপরে আস্তে আস্তে এদের রান্না আমি শিখলাম। আমার মেজোজা আমার মেজোজা এদের রান্না শেখেনি, ও জোর করেই নিজের রান্না করতো। ও যা করতো বলে খেলে খাও, না খেলে আবার তোমাদের মতো রান্না করে দেবো, আমি তো এটা করবোই। তারপরে আস্তে আস্তে আমাদের কিছু রান্না এদেরও ভালো লাগলো। আর আর আমার মেজোজা হচ্ছে ঢাকাইলে সব কিছু মাছ পাতায় খায়। আমার শাশুড়ির আবার মাছ পাতাটা খুব পছন্দ হয়ে গেল। তা মেজোজায়ের ওই রান্না, মাছ এলে
একটু পাতুরি হতো, শাশুড়ি খেত। আমারও মাছ পাতুরি খুব ভালো লাগে, আমার মাও করতো। তবে ঢাকায় যারা থাকে তাদের মতো মাছ পাতুরি, ঢাকা না বরিশাল, ওরা বরিশাল, হ্যাঁ ওরা বরিশাল, ওদের মতো মাছ পাতুরি আমি করতে পারতাম না। আর আমাদের কচু রান্নাটা এদের পছন্দ হলো, মান কচু। এরা কচু কোনোদিন মাছ দিয়ে খায়নি, কচু খেত নিরামিষ বড়ি দিয়ে। কিন্তু আমাদের বাঙালদের মধ্যে আবার রুই মাছ, যে কোনো বড় মাছ, পোনা মাছ দিয়ে আমরা কচু একটু পাতলা পাতলা করে তরকারি করে খেতাম। তারপরে এই যে যেটা পানি কচু বলে, যেগুলো ওই কচুর শাক, যেটা এরা ঠিকমতো খেত না, আমরা আমরা খেতাম, আমরা করতাম, সেটা দেখে এরা শিখেছে। কচুর লতি আমার শাশুড়ি খুব ভালো খেতেন, ঘ্যাটকোল আমার শাশুড়ি খুব ভালো খেতেন, ওলটা খেত আমার শ্বশুরবাড়ি, দেশি ওল। তো আমাদের বাড়িতে ওল হতো, ওই গলা চুলকাতো। আমার শাশুড়ি ঠিক সেদ্ধ দিয়ে, লঙ্কা দিয়ে, লবণ দিয়ে মেখে এই কটা ভাত নিয়ে বেশ খেত। এই খাবার দাবারের অনেক রকম ইয়ে ছিল, অনেক পুজো আশ্রারও সব কিছু আলাদা। সেই জন্য আস্তে আস্তে এবারই এর মানে আমাদের আর ওদের বাঙাল ঘটি মিশিয়ে সমস্ত রকমের রান্নাবান্না হতো। আমার শ্বশুরমশাই বলে, যে যার মতো ভালো পদটা রান্না করো, খাবো একদিন সবাই, সবাই সবারটা পছন্দ করতে হবে। তা এই যে যখন ওরা আসতো সবাই মিলে, এখানে তো আমাদের আদিবাড়ি, আমি যে বাড়িটা আছি এটা আদিবাড়ি। এদের আমার শ্বশুরমশাই নর্থ বেঙ্গলের, শ্বশুর ভাসুর দুজনেই উত্তরবঙ্গে চাকরি করতেন, রেলের। তা এরা যখন আসতো, আমার ননদরা আসতো, বেশ একটা জমজমাট, সেই লম্বা করে বসে খেতে দেয়া। মাঝে মাঝে আমার ভাসুর আবার পাতা কেটে আনতো, পাতায় দিয়ে সব একসঙ্গে বসে খাওয়া দাওয়া। আর আমার শ্বশুরবাড়িতে যা কিছু রান্না হোক, ডাল হবেই, ডাল এদের করতেই হবে, ডাল না দিলে এরা খেতে পারে না। ডাল চচ্চড়ি, পুঁইশাক চচ্চড়ি তো আমার শাশুড়ি, আমার জেঠির শাশুড়ির স্পেশাল। আবার আমার বর একটা খুব ভালো খাবার খেত, এঁচড় ভাজা। এঁচড়গুলোকে কুচকুচ করে কেটে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একদম কড়কড় করে ভেজে নিয়ে ডালের সঙ্গে খাওয়া, খুব ভালো খেত। খাবারটা আমারও ভালো লাগতো, তা এখন আর সেটা করি না। আর ডালের বড়ার ঝোল, ছোলার ডালের বড়ার ঝোল স্পেশালিস্ট আমার শ্বশুরবাড়ি সবাই। আমার বর, আমার শাশুড়ি, আমার জেঠি শাশুড়ি, আমার ভাসুর, এরা সবাই বড়ার ঝোলটা করতেও পারতো, পছন্দও করতো। আর আমার মেয়েরা তো বড়ার ঝোল খাওয়ার জন্য একদম ব্যস্ত, এলেই আগে বলে বড়ার ঝোল। এত মাছ মাংসের মধ্যে ষষ্ঠীতে আর বড়ার ঝোল করে পাগল হচ্ছিল। আমি বলছি, ঠিক আছে পরের বার তোকে বড়ার ঝোল খাওয়াবো, আর নইলে আমি তোর বাড়িতে গেলে। তাই এবার দুজনের জন্য গেছি, হবে না, সামনে দেখি আবার যাব, একটা কাজ আছে, তখন ওকে হয়তো ওই বড়ার ঝোলটা করে খাওয়াবো। তা এই হচ্ছে শ্বশুরবাড়ির কাহিনী। ভালোই ছিলাম, 20টা বছর কোথা দিয়ে কেটে গেছে টের পাইনি। প্রত্যেকটা মানুষের সঙ্গে সম্পর্ক ভালো ছিল। আমার বড় নন্দে জামাই এসে বলতো, আমার বাড়িতে পুঁই শাকের মাচা থাকতো, আর আমার হাতে আবার গাছগাছালি খুব ভালো হতো, আমি যেটা লাগাতাম খুব ভালো হতো। চিচিঙ্গে হতো, ঝিঙে হতো, ঢ্যাঁড়স মানে ভেন্ডি হতো, উচ্ছে, সব কিছু বাড়িতে, ধনে পাতা, সব কিছু করা হতো, সবজি করা হতো। অনেকটা জায়গা আমার দেখেছো, এখন তো গাছগাছালি ফলের গাছ হয়ে গেছে, এখন আর ওইসব করা। স্মৃতিচারণা চোখের জল আটকে রেখে করা বড্ড কষ্ট হয়, যদি সে স্মৃতি সুখের হয়। ওই যে মান্নাদে একটা গান করেছে না, যে স্বপ্ন যদি হয় সে মধুর, হোক সে মিছে কল্পনা, জাগিও না মরে জাগিও না। তার স্বপ্ন দেখে স্বপ্নটা যদি ভালো হয়, স্বপ্ন সত্যি হয় না, কিন্তু স্বপ্নটা যদি মধুর হয়, তখন মনে হয় আরেকটু দেখি। তাই স্মৃতি আমার মধুর, সেটা চালনা করতে গিয়ে কষ্ট হয়, বুকের মধ্যে জমাট বাঁধা কষ্টগুলো বেরিয়ে আসতে চায়, তাকে জোর করে গলা টিপে বেশিক্ষণ রাখা যায় না। তাই চলো টাটা, দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো, তোমাদের সকলের জন্য টাটা।